স্যার, খানবাড়ি মেয়েদের কাজ হলো স্যার দুইটা। এক, সারাদিন খালি খাওয়া, দুই, ছেলেদের মাথা খাওয়া। ফর গড সেক জব্বার, তুমি তোমার আজব কথাগুলো বন্ধ করবে কখন? ফায়েজ দাঁতে দাঁত চেপে বলল। কিন্তু জব্বারকে দেখে মনে হলো না যে সে ফায়েজের কথার গুরুত্ব দিয়েছে। স্যার, কলেজ জীবনে একটা প্রেম করেছিলাম খানবাড়ির মেয়ের সঙ্গে। সারাদিন খালি গিফট গিফট করে মাথা আবলা ঝাউলা করে ফেলতো। আমার জমানো টাকা দিয়ে ও শখ আহ্লাদ পূরণ করেছি, কিন্তু কোনো লাভ হলো না। সে কি করলো জানেন? মোল্লা বাড়ির ছেলের সাথে পালিয়ে গেল আমাকে ছ্যাঁকা দিয়ে। জানেন স্যার, আমি 2 দিন পর্যন্ত নায়ক বাপ্পারাজের গানগুলো শুনেছি। সেই থেকে আমাদের গ্রামের সবাই আমাকে বাপ্পারাজ 2 বলে ডাকে। ফায়েজ খেয়াল করে দেখলো শেষের কথাগুলো বলার সময় জব্বারের চেহারায় আলাদা এক দাম্ভিকতা ফুটে উঠেছে। জব্বার, তুমি তোমার এই প্রেম কাহিনী আমাকে 100 বার শুনিয়েছ, আর একদিন যদি তোমার এই গল্প আমার সামনে রিপিট করেছো, দেন আই উইল ফায়ার ইউ, মাইন্ড ইট। এখন যাও, খবর নিয়ে দেখো খেয়ারের চুলে যে ছেলেটা হাত দিয়েছে সে কি হয় খেয়ার। জব্বার ভয় পাওয়া চেহারা নিয়ে ফাইজের সামনে দিয়ে হেঁটে চলে গেল স্টেজের দিকে। এদিকে ফাইজ মোবাইল বের করে তার মায়ের কাছে কল দিল। কল রিসিভ করতেই ওপাশ থেকে ফাইজের মা বলল, ফাইজ, তুই চলে এসেছিস? এসেছি, প্রায় 10 মিনিট হবে। তোমরা আছো কোথায়? তুই দাঁড়া, আমি আর ফাইম আসছি। কল কেটে দিল ফায়েজ। এরপর ধীর পায়ে এগিয়ে যাচ্ছে স্টেজের দিকে, যেখানটায় খেয়া তার বান্ধবীদের সাথে হেসে কথা বলছে। ফায়েজ খেয়ার পাশে দাঁড়িয়ে বলে, শুভ জন্মদিন খেয়া। তুমি আজ এই দিনে পৃথিবীর আলো দেখেছিলে বলে আজ এইখানটায় দাঁড়িয়ে তোমার মন ভরানো হাসতে মুগ্ধ আমি। খেয়া অবাক চোখে তাকিয়ে আছে মাস্কের আড়ালে লুকিয়ে থাকা পুরুষটির দিকে। কণ্ঠস্বর আর চোখ দেখে মনে হচ্ছে আগেও তাদের দেখা হয়েছে। খেয়ার অভিব্যক্তি দেখে ফায়েজ হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে যে খেয়া ওকে দেখে চিনতে পারেনি, তাই ফায়েজ মুখ থেকে মাস্ক সরিয়ে দিল। খেয়া ফায়েজকে দেখে যতটা অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে এই পার্টিতে উপস্থিত থাকা প্রত্যেকে, বিশেষ করে মেয়েরা। ফায়েজ চৌধুরী বলে এক প্রকার হুমড়ি খেয়ে ফায়েজের সামনে ভিড় জমাতে লাগলো। ফায়েজ এখন বুঝতে পারছে আসলে সে খেয়ার সামনে নিজেকে উপস্থাপন করতে গিয়ে নিজের অবস্থা এখন বেহাল বানিয়ে ফেলেছে। এমন সময় কোত্থেকে জব্বার আর ফায়েজের দুজন দেহরক্ষী এসে ফায়েজকে আড়াল করে ফেললো। জব্বার প্রত্যেক মেয়েকে উদ্দেশ্য করে বলে, আপনারা প্লিজ শান্ত হয়ে দাঁড়িয়ে থাকেন। ফায়েজ স্যার সবাইকে অটোগ্রাফ দেবেন এবং ছবিও তুলবেন। পরিস্থিতি কিছুটা অনুকূলে এলো, কিন্তু ঘুরে ফিরে মেয়েরা বারবার ফায়েজের দিকে তাকিয়ে আছে। ফায়েজের এমন অবস্থা হয়েছে, ছেড়ে দেমা কেঁদে বাঁচি। ততক্ষণে ফায়েজের মা বাবা ফাহিম সবাই চলে এসেছে, সাথে খেয়ার মা বাবা ও দাদি। নিধি খেয়া আর রওশন খেয়াকে জিজ্ঞেস করতে পারছে না যে হিরো ফায়েজ চৌধুরীর সাথে ওর পরিচয় হলো কি করে। আর খেয়া, সে তো একবার ফায়েজের দিকে তাকাচ্ছে আর একবার কয়েকটা মেয়ের দিকে তাকিয়ে আছে। আমি কি এর সাধে বলি, সামনে দাঁতে দেখিয়ে কিভাবে ছবি তোলে? দেখো মেয়েরা কিভাবে তাকিয়ে আছে নায়ক সাহেবের দিকে। এই জন্যই তো হিরোদের এত ডিমান্ড বেড়ে যায়। এমন সময় স্টেজ থেকে অ্যানাউন্সমেন্ট এলো। মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে আছে খেয়ার বাবা কবির খান। উপস্থিত সকল মেহমানরা তাদের জন্য বরাদ্দকৃত আসন গ্রহণ করলো। খেয়ার মা আর দাদি প্রথম সারিতে বসে পড়ল, আর তাদের পেছনের সারিতে ফায়েজ, ওর মা বাবা আর ফাহিম। ফায়েজের পাশে দাঁড়িয়ে আছে জব্বার আর দুজন দেহরক্ষী। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই ক্ষণে আপনাদের উপস্থিতি আরও আনন্দদায়ক মুহূর্তের সৃষ্টি করেছে আমাদের মাঝে। সকলেই হয়তো জানেন আমার একমাত্র মেয়ে নুজহাত খান খেয়ার জন্মদিন। আপনারা সকলে আজ জন্মদিনের অনুষ্ঠান যোগ দিয়েছেন, এতে আমাদের পরিবারের সকলের কাছ থেকে জানাই আপনাদের আন্তরিক অভিনন্দন। আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের বাইরেও আজ আরও একটি সুসংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আমার মেয়ে সব আনন্দ চাওয়া পাওয়া আমি আমার সাধ্যমতো পূরণ করে এসেছি। আজকের জন্মদিন উপলক্ষে হয়তো আমার মেয়ে আমার কাছ থেকে উপহার প্রাপ্য, কিন্তু আমি তাকে দেব না, কারণ এবার আমার মেয়ের কাছ থেকে আমি উপহার চাই। মা, খেয়া, দিবি তো তোর বাবাকে উপহার? আমি যা চাই। খেয়া তার বাবার দিকে তাকে হাসি বিনিময় করলো, চোখের ইশারায় তার বাবাকে বুঝিয়ে দিল তার বাবা তার কাছ থেকে যা চাইবে তাই সে দেবে। আমার দুঃসম্পর্কে আত্মীয় জনাব মাহমুদ চৌধুরী বড় ছেলে সুপারস্টার ফায়েজ চৌধুরীর সাথে আমার একমাত্র মেয়ে নুজহাত খান খেয়ার বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছি। আজকের এই জন্মদিনের অনুষ্ঠানে খেয়ার আর ফায়েজের এঙ্গেজমেন্ট সম্পূর্ণ করা হবে। সকলের করতালিতে মুখরিত পুরো ক্লাব জুড়ে। ফায়েজ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। জব্বার এগিয়ে এসে যখন অভিনন্দন জানালো, ঠিক তখনই ফায়েজ বিশ্বাস হয়েছে যে সে শুনেছে সবই সত্য।
ফায়েজের বাবা মা ফাহিম এসে ফায়েজকে একে একে জড়িয়ে ধরে অভিনন্দন জানাতে লাগলো। ফায়েজ তার মাকে জড়িয়ে ধরার পর মাথা উঁচু করে তাকাতে দেখতে পেল খেয়াকে, যার দু চোখ পানিতে টলমল করছে, যে কোনো মুহূর্তে অঝোর ধারা বর্ষিত হবে। ফায়েজ তার মাকে ছেড়ে খেয়ার কাছে যাবার আগে খেয়া এক দৌড়ে সেখান থেকে বেরিয়ে কোথাও চলে যাচ্ছে। ফায়েজ যাওয়ার জন্য পা বাড়াতে দেখলো খেয়ার মা, দাদি আর বাবা পেছনে পেছনে ছুটে গেল। ক্লাবের একটি কক্ষে মাথায় হাত দিয়ে বসে আছে খেয়া, আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে ওর বাবা মা আর দাদি। খেয়ার বাবা মুখ কালো করে করে বলল, খেয়া ফায়েজকে বিয়ে করতে রাজি নয়, এই কথা আগে কেন জানাওনি? আমরা ভেবেছিলাম তুমি বাংলাদেশে এলে বিয়ের ব্যাপারে আলাপ করব, কিন্তু তুমি আমাদের না জানিয়ে এরকম সিদ্ধান্ত নেবে আমরা ভাবতেও পারিনি। এখন আমি কি করব? একদিকে মিডিয়ার লোক, অন্যদিকে বড় বড় মন্ত্রী দুজন, জড়িয়ে আছে ফায়েজের মান সম্মান কেরিয়ার, আর জড়িয়ে আছে আমার মেয়ের জীবন। এখন আমি কি করব মা? মাথায় হাত দিয়ে রুমের ফ্লোরে বসে পড়লেন কবির। খেয়ার মা আর দাদি অজানা শঙ্কায় কাঁপতে লাগলেন। খেয়ার মনে কি চলছে বোঝা গেল না। এমন সময় খেয়ার বাবার মোবাইল বেজে উঠল। খেয়ার বাবা পকেট থেকে মোবাইল বের করে দেখলেন ওনার কলিগ কল করেছেন। উনি কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে হ্যালো বলতে ওপাশ থেকে ওনার কলিগ বললেন, আপনি কোথায় মিস্টার কবির? আপনার এবং আপনার মেয়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। কিছু কি হয়েছে? না না, কিছুই হয়নি, আমি আসছি, আপনারা প্লিজ অপেক্ষা করুন। জি, আপনি জলদি আসুন। কল কেটে দিলেন খেয়ার বাবা। খেয়ার মা চিন্তিত ভঙ্গিতে বললেন, এখন কি করবেন? একদিকে নিজের মান সম্মান, অন্যদিকে আমাদের খেয়া। শোনো রেহানুমা, আগে আমার মেয়ে, তারপর অন্য কিছু। দরকার হলে আমি সবার কাছে মাপ চাইব, তবু আমার মেয়ের অবোধ যেখানে সেখানে আমার মেয়েকে বিয়ে দেবো না। তোমরা পেছনের গেট দিয়ে গাড়িতে চড়ে বাড়িতে চলে যাও। কেউ কল করে রিসিভ করবে না, আর দারোয়ানকে বলবে মিডিয়ার লোক যেন বাড়িতে কোনোভাবে প্রবেশ করতে না পারে, নয়তো তোমাদের নানান প্রশ্ন করবে। কবির খান দরজা খুলে বের হওয়ার আগ মুহূর্তে খেয়ার কথা শুনে দাঁড়িয়ে পড়লেন। বাবা, আমি ফায়েজ চৌধুরীকে বিয়ে করতে রাজি। খেয়ার কাছ থেকে এমন কথা শুনে খেয়ার মা আর দাদি কান্নায় ভেঙে পড়লেন, কারণ তারা তো জানে খেয়াটি কতটা অপছন্দ করে ফায়েজকে আর তার কর্মকে। আজ বুঝি তার বাবার মান সম্মানের দিকে তাকিয়ে মেয়েটা নিজের স্বপ্ন আকাঙ্ক্ষাকে বলে দেবার চিন্তা করছে। খেয়ার পরিবারের সাথে এবারে যোগ দিল ফায়েজের পরিবার। ক্লাবে সেই কক্ষে কেউ বা বসে আছে, কেউ বা দাঁড়িয়ে মুখ গম্ভীর করে। সকলের মধ্যমণি হয়ে বসে আছে আমাদের খেয়া। ফায়েজের পরিবার এখানে আসার মূল কারণ হচ্ছে ফায়েজের বাবা মাহমুদ চৌধুরী, কারণ ফায়েজের পাশাপাশি তিনি জানেন খেয়া তাদের দুজনকে সরাসরি বিয়ের প্রস্তাব নাকচ করেছিল, যার মূল কারণ ফায়েজের কর্মজীবন। সেখানে হুট করে খেয়ার বাবার আংটি বদলের অ্যানাউন্সমেন্ট, ব্যাপারটা কেমন ঘোলাটে লাগছে ফায়েজের বাবার কাছে। খেয়া, তুমি কি সত্যি ফায়েজকে বিয়ে করতে রাজি হয়েছ? মাহমুদ চৌধুরীর এমন প্রশ্নে খেয়া কিছুটা বিচলিত হয়ে গেল, কিন্তু বিচলিত হলে তো চলবে না। তাই খেয়া সিদ্ধান্ত নিয়েছে মাহমুদ চৌধুরীকে সব সত্য ঘটনা জানাবে। ওনারা হয়তো জানবে খেয়া আর তার পরিবার খুশি মনে এই বিয়ের প্রতি আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু খেয়ার পরিবার তো জানে এই বিয়ের ব্যাপারটা নিয়ে তাদের জীবনে ঠিক কতটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসলে চাচা, বাবা আপনাদের কিছু না জানিয়ে সবার সামনে অ্যানাউন্সমেন্ট করেছে। খেয়া ফায়েজের বাবার দিকে তাকিয়ে বলল। মাহমুদ চৌধুরী অবাক হয়ে খেয়ার বাবা কবিরের দিকে তাকালেন। কবির খান মাহমুদ চৌধুরীর দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সায় জানালেন। ফায়েজের মা এবং বাবা দুজনে বেশ শঙ্কিত হয়ে পড়লেন। ফায়েজের মা খেয়াকে বললেন, এখন কি করবে খেয়া? তোমার জন্মদিনের পার্টিতে যতগুলো মিডিয়ার লোক উপস্থিত ছিল, এখন তোমার আর ফায়েজের বিয়ের অ্যানাউন্সমেন্ট, আরও মিডিয়ার লোক উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানে। সামাজিক মাধ্যমে তোমাদের দুজনের বিয়ের খবর কী পরিমাণে শেয়ার হচ্ছে তুমি ভাবতেও পারবে না। একটু ভুলের জন্য এখন কতগুলো মানুষের ভোগান্তি পোহাতে হবে তুমি জানো খেয়া? আমি সব জানি চাচি, তাই বলছি আপনারা প্লিজ দুশ্চিন্তা করবেন না, আমি আপনাদের ছেলেকে বিয়ে করতে রাজি। খেয়ার কথায় কিছুটা দুশ্চিন্তার ছাপ কম দেখালো ফায়েজের বাবা মায়ের মুখে। খেয়ারা মা নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ওনার সেই ছোটো মেয়েটা কোথায় হারিয়ে গেল। আজ যে ওনার সামনে আছে সে তো তার বাবার সম্মান বাঁচাতে গিয়ে তার বাবাকে যাতে কেউ মিথ্যাবাদী উপাধি দিতে না পারে সেজন্য জনমভর নিজের অপছন্দের মানুষের দিন পার করবে। সে দুষ্টু খেয়ার সাথে এই পরিণত খেয়ার কোনো মিল খুঁজে পাচ্ছেন না তিনি। ফায়েজের বাবা মা চলে গেলেন, তবে যাওয়ার আগে বলে গিয়েছেন তাড়াতাড়ি চলে যেতে, কারণ ওনাদের কথা প্রায় উপস্থিত মেহমানরা জিজ্ঞেস করছে। ওনারা চলে যাওয়ার পর খেয়ার মা এসে খেয়ার হাত ধরে কিছু জিজ্ঞেস করবেন, তার আগে খেয়া তার মায়ের হাত ধরে বলে, মা আমি জানি তুমি কি বলবে, অথচ ফায়েজ চৌধুরীকে তোমরা সবাই পছন্দ করেছিলে আমার জন্য। আমার পছন্দ হয়নি বিধায় তোমরা এখন আমাকে নিয়ে দুশ্চিন্তা করছো। সেদিন যদি আমি ফায়েজকে পছন্দ করতাম তবে কি এত দুশ্চিন্তা করতে মা?
তাই বলছি, তোমার একটি মাত্র মেয়ের জীবনে কত বড় দিন আজ। তুমি কই হাসি মুখে সবার সাথে কথা বলবে, তা না করে এখানে আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলছো। এটা ঠিক না, বুঝলে? এখন যাও বাবার কাছে, বাবার তোমাকে খুব প্রয়োজন। আমি তো জানি আমার বাবা নিজেকে ঠিক এই মুহূর্তে কতটা অসহায় বোধ করছেন। খেয়ার মা নিজের চোখের পানি মুছে মেয়ের কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে চলে গেলেন রুমের বাইরে। খেয়ার দাদিকে কিছুক্ষণ আগে বাড়িতে পাঠিয়ে দিয়েছে খেয়ার বাবা। বয়স্ক মানুষ এত দুশ্চিন্তার মাঝে নিজেকে ঠিক রাখতে পারবেন না। ক্লাবের এই ঘরটায় এখন কেউ নেই। পিনপতন নীরবতা ছেয়ে আছে পুরো ঘর জুড়ে। খেয়া নিজেকে সবার সামনে এত সময় ধরে ঠিক যতটা শক্ত রেখেছিল, এখন তার নিজেকে একা পেয়ে আর পারেনি। দু চোখে অজোর ধারায় নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। মিনিট 10 এইভাবে অতিক্রম হবার পর খেয়া তার চোখের পানি মুছে মোবাইল হাতে নিয়ে কারো কাছে কল করলো। ওপাশ থেকে কল রিসিভ হতেই খেয়া বলে, 10 নাম্বার রুমে চলে আসুন। কল কেটে দেবার পর খেয়া ওয়াশরুমে গিয়ে বেসিনের সামনে দাঁড়ালো। খেয়া আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল পলকহীন চোখে। বেসিনে কল ছেড়ে 2 হাতে পানি ভরে ঝাপটা দিল নিজের চোখে মুখে। আরও 2-3 বার পানির ঝাপটে দেবার পর চোখে জ্বালা কিছুটা কমতে খেয়া কল বন্ধ করে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। রুমে আসার পর ব্যাগ থেকে টিস্যু বের করে চোখের পানি মুছে নিল খেয়া। এরই মাঝে দরজায় নক পড়ল। খেয়া নিজেকে স্বাভাবিক করে হেঁটে গিয়ে দরজা খুলে দেখলো ফায়েজ এসেছে। সাথে আরও একজনকে দেখা যাচ্ছে, কিন্তু ফায়েজের পাশে দাঁড়ানো লোকটাকে খেয়া কখনো দেখেছে বলে মনে হচ্ছে না। খেয়াকে দেখা মাত্র ফায়েজের পাশে দাঁড়ানো লোকটা সালাম দিয়ে বলে, ভাবি, আমি জব্বার উদ্দিন, আমাদের ফায়েজ স্যারের একমাত্র অ্যাসিস্ট্যান্ট। আমাদের আসতে খুব বেশি দেরি হয়ে গেল ভাবি। আসলে হুট করে আপনার বাবা এঙ্গেজমেন্টের অ্যানাউন্স করলেন, ঠিক আছে, কিন্তু স্যার আপনার হাতের অনামিকা আঙ্গুলে কি পরাবে, এই দুশ্চিন্তায় স্যারের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। তাই আমি স্যারকে বগল দাবা করে বড় জুয়েলারি শপ থেকে আপনার জন্য হীরার আংটি কেনার জন্য গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আসতে আমাদের এত দেরি হয়েছে। আপনি আবার স্যারের সাথে রাগ দেখাবেন না ভাবি, তিনি অন্তত ভালো মানুষ, তাই না স্যার? কে হাসি মুখে জব্বারের কথা শোনার পর ফায়েজের দিকে তাকিয়ে বলল, আপনি প্লিজ একা আসবেন আমার সাথে, নাকি আপনি জব্বার উদ্দিনকে সাথে নিয়ে আসার পরিকল্পনা করেছেন? না, আমি একাই আসবো। জব্বার, জি স্যার। তুমি চলে যাও। না স্যার, আপনি যেখানে আমি সেখানে, আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো। খেয়া দরজা ছেড়ে রুমের ভেতরে গিয়ে দাঁড়ালো। ফায়েজ দীর্ঘশ্বাস ফেলে রুমের ভেতরে গিয়ে দরজা আটকে দিল। দরজার আটকানোর সাথে সাথে জব্বার এগিয়ে এসে দরজায় নিজের কান লাগিয়ে শোনার চেষ্টা করতে লাগলো কি বলছে ফায়েজ আর খেয়া। ঠিক সেদিনের মতো আজও খেয়া আর ফায়েজ একাকেই। ফায়েজ ঠিক সেদিনের মতো আজও সঙ্গীত খেয়ার সামনে। প্রথমবার নার্ভাস ছিল খেয়া পছন্দ করবে তো তাকে, আর আজ দ্বিতীয়বার নার্ভাস এই ভেবে খেয়া কি তবে বিয়েটা করতে পারবে না? পকেট থেকে রুমাল বের করে নিজের কপালের ঘাম অনবরত মুছছে ফায়েজ। আমার বাবা আমাদের কাউকে কিছু না জানি এরকমভাবে সবার সামনে আমাদের এঙ্গেজমেন্টের অ্যানাউন্সমেন্ট করবে আমরা কেউ ভাবতেও পারিনি। সবাই যেহেতু জেনে গেছে, সেখানে পিছু হরবার পথ নেই। একদিকে আমার বাবার সম্মান, অন্যদিকে আপনার কেরিয়ার, তাই মাঝখান দিয়ে আমাকে বলি হতে হচ্ছে। নায়ক সাহেব, আপনি এতক্ষণে হয়তো বুঝতে পারছেন কেন আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে। কিন্তু খেয়া, আপনি চাইলে আমি আপনার এবং আপনার পরিবারের সাথে কথা বলে এই ব্যাপারটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি। ফায়েজের কথায় খেয়া মেয়েকে হাসি দিয়ে বলল, আপনি জানেন, প্রথমত আমিও আপনার মতো ভেবেছিলাম, কিন্তু আমার ধারণা পাল্টে গিয়েছে আপনার ফ্যান বেজ এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তা দেখে। আপনি হয়তো আমাকে বিয়ে করবেন ভেবে অতি আনন্দিত হয়ে আপনার ফেসবুক ইনস্টাগ্রামে পেজে যাননি, গিয়ে দেখুন কি হচ্ছে সেখানে। ফায়েজ খেয়ার কথা শেষ হওয়ার আগে মোবাইল বের করে দেখলো অসংখ্য মানুষের শুভেচ্ছায় পুরো টাইমলাইন ভরে যাচ্ছে। তার সহকর্মী, ডিরেক্টর, প্রডিউসার অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছে। ফায়েজ দুর্বল দৃষ্টিতে খেয়ার দিকে তাকে মাথা নিচু করে ফেললো। খেয়া ফায়েজের দৃষ্টির ভাষা বুঝতে পেরে বলতে শুরু করে, আপনার কেরিয়ার এবার আমি বাঁচাবো, তবে এর বিনিময়ে আমার কিছু শর্ত আছে। খেয়ার শর্তের কথা শুনে ফায়েজ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কেমন শর্ত? আপনার সাথে আমার বিয়ে হওয়ার পর আমি আপনাদের বাড়িতে থাকবো না যতদিন না আমি আমার পড়াশোনা সম্পূর্ণ করতে পারছি। বিয়ের দিন এবং এর পরদিন রিসেপশন পর্যন্ত আমি আপনার আওতাধীন থাকবো। এরপর আমার জীবনে যে কোনো বিষয়ে আপনি আমাকে হস্তক্ষেপ করতে পারবেন না। মোট কথা, আপনি আমার কাছে স্বামী দাবি নিয়ে দাঁড়াতে পারবেন না যতদিন না পর্যন্ত আমি না চাইছি। কেয়ার কথাগুলো শেষ করে ফায়েজের দিকে তাকালো উত্তরের আশায়। ফায়েজ মিনিট 3 চুপ থেকে উঠে দাঁড়ালো। হেঁটে দরজার সামনে গিয়ে খেয়ে উদ্দেশ্য করে বলল, আমি এবং আপনার পরিবারের সবাই অপেক্ষা করছি আপনার জন্য। আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসবেন। বলে দরজা খুলে বেরিয়ে গেল ফায়েজ। আর খেয়ে অবাক হয়ে ফায়েজের গমন পথের দিকে তাকিয়ে রইল। দেখা যাচ্ছে জব্বার ফায়েজের পিছু পিছু দৌড়ে যাচ্ছে।
খেয়া দীর্ঘশ্বাস ফেলে নিজেও বের হয়ে গেল সেই রুম থেকে, উদ্দেশ্য স্টেজের দিকে। অবশেষে ফায়েজ রাজি হলো। এখন খেয়া কিছুটা শান্তি বোধ করছে। অন্তত কিছুটা দিন তো সে পাবে নিজের জীবনকে নিয়ে নতুন করে ভাবতে। খেয়াকে ঘিরে দাঁড়িয়ে আছে তার বাবা মা এবং ফায়েজের পরিবার। জন্মদিনের কেক কাটার পর্ব শেষ হয়েছে বেশ কিছুক্ষণ হলো। এখন এঙ্গেজমেন্টের পালা। খেয়া এক পলক ওর বাবা মায়ের দিকে চোখ বন্ধ করে কিছু একটা ভাবছে, আর ফায়েজ তার মনে কি চলছে শুধু সে জানে। অথচ খেয়া আর ফায়েজ বাদে বাকি প্রত্যেকটি ব্যক্তি যেন খুশির জোয়ার ভাসছে। উপস্থিত সকলে তাগাদা দিয়ে বলছে খুব তাড়াতাড়ি শুভ কাজটি সেরে ফেলতে। তাই খেয়ার বাবা পকেট থেকে একটি আংটির বক্স বের করে বক্সটি খুলল। প্লাটিনামের আংটিটা নিয়ে খেয়ার দিকে এগিয়ে বাড়িয়ে দিল খেয়ার বাবা। খেয়া কাঁপা কাঁপা হাত বাড়িয়ে তার বাবার কাছ থেকে আংটিটা নিয়ে নিল। ফায়েজকে তার মা বলল খেয়ার দিকে ডান হাত বাড়িয়ে দিতে। ফায়েজ দীর্ঘশ্বাস ফেলে ডান হাত বাড়িয়ে দিল খেয়ার সম্মুখে। প্রত্যেকটি ক্যামেরা এবার খেয়ার দিকে তাক করা। খেয়ার মা মেয়ের কানে খুব আস্তে করে বলল, সবাই তাকিয়েছে খেয়া, ফায়েজের হাত বাড়িয়ে আছে, আংটিটা পরিয়ে দে, নয়তো আরও একবার ভেবে দেখ, তুই এখনও কিছু বদলে যায়নি। খেয়া তার মায়ের কথায় কোনো প্রতিউত্তর না করে ফায়েজের ডান হাতে অনামিকা আঙ্গুলে আংটিটি পরিয়ে দিল। সকলে করতালিতে মুখরিত পুরো ক্লাব। এবার ফায়েজের পালা। তবে ফায়েজ হুট করে বেশ ঘামছে, নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। কই প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল তখনও তো এত নার্ভাস হয়নি, তবে আজ কেন এমন হচ্ছে? নাকি তার সেই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর চেয়ে খেয়ার সামনে দাঁড়ানো বেশ ভীতিকর? জব্বারকে আংটির কথা বলতে জব্বার আংটি এগিয়ে দিল ফায়েজের দিকে। ফায়েজ হাত বাড়িয়ে আংটিটা নিল। ততক্ষণে খেয়া তার হাত বাড়িয়ে দিয়েছে। ফায়েজ এক পলক খেয়ার দিকে তাকালো, দেখলো খেয়া খুব স্বাভাবিক মুখ করে আছে। ওর মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে যেন সে জানতো আজ হুট করে এমন একটি পরিস্থিতি ক্রিয়েট হবে। ফায়েজ তার বাম হাত দিয়ে খেয়ার বাম হাত ধরলো। এই প্রথম ফায়েজ খেয়ার হাতের পরশ পেল। হুট করে পুরো শরীর কাটা দিয়ে উঠল ফায়েজের। কেমন শীত অনুভব করছে সে, গা কাঁপছে। আচ্ছা, আমার শরীরের কাঁপুনি কি খেয়া অনুভব করতে পারছে? যদি বুঝতে পারে তাহলে তো খেয়া বলেই বসবে আমার হাত ধরে এভাবে কাঁপছে। নায়িকাদের হাত ধরে নাচার সময় কি এভাবে কাঁপেন? স্যার, ম্যাডাম হাত বাড়িয়ে বসে আছে, আপনি কি ভাবছেন স্যার? জব্বারের কথায় ফায়েজের ভ্রুমও ভেঙে গেল। নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে খেয়ার অনামিকা আঙ্গুলে আংটিটি পরিয়ে দিল। ফের করতালিতে মুখরিত পুরো ক্লাব জুড়ে। ফায়েজের বাবা মা এবং খেয়ার বাবা মা একে অপরকে আলিঙ্গনে আবদ্ধ হলো। জব্বার তো এগিয়ে এসে খেয়াকে বলে ফেলল, এখন কিন্তু আপনাকে ভাবি বলতে পারি, তাই না ম্যাডাম? খেয়া মুখে নকল হাসি ঝুলিয়ে হু বলল। একে একে উপস্থিত সকল মেহমানরা এসে খেয়া আর ফায়েজকে নতুন সম্পর্কের জন্য অভিনন্দন জানাতে লাগলো। পার্টি ঠিক তখনও চলছিল, কিন্তু খেয়া চলে আসার জন্য তার বাবাকে অনুরোধ করছে, কিন্তু তিনি এখনই যেতে পারবেন না, কারণ অনেক গেস্ট এখনও আছে। তাছাড়া রাত এখন অনেকটা পেরিয়ে গেছে, তাই তিনি ড্রাইভারের ভরসায় ছাড়তে পারছেন না নিজের স্ত্রী আর কন্যাকে। এমন সময় ফায়েজের বাবা মা ফায়েজ আর ফাহিম এসে উপস্থিত হলেন ওনাদের সামনে। ফায়েজের বাবা এসে জানালেন ওনারা চলে যাবেন। খেয়ার বাবা হাসি মুখে বললেন, জি আজ আসুন, তবে কিন্তু আগামীকাল আপনারা সকলে আমাদের বাড়িতে আমন্ত্রিত। বিয়ের ডেট তো ফাইনাল করতে হবে, তাই না? জি নিশ্চয়ই, আজ আসি তাহলে। একে একে বের হয়ে গেল ফায়েজের বাবা মা ফাহিম। বাকি রইল ফায়েজ, ওর অ্যাসিস্ট্যান্ট জব্বার ও ওর দুজন দেহরক্ষী। ফায়েজকে দেখে খেয়া অন্যদিকে তাকিয়ে রইল। ফায়েজ তা দেখে না দেখার ভান করে খেয়ার বাবা মাকে সালাম দিয়ে বের হয়ে যাবে, এমন সময় খেয়ার মা ফায়েজকে ডাক দেয়। ফায়েজ পেছনে ফিরে এসে বলল, কিছু বলবেন চাচি? আসলে বাবা, তোমার চাচার তো আর কিছু সময় পার্টিতে উপস্থিত থাকা লাগবে, কিন্তু খেয়া আর থাকতে চাইছে না। আর আমিও তোমার চাচাকে ছেড়ে কীভাবে চলে যাই, বুঝতেই পারছো লোকে কি বলবে। তাই বলছিলাম কি, তুমি যদি খেয়াকে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে। খেয়ার চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। ফায়েজ খেয়ার মুখের দিকে এক পলক তাকিয়ে খেয়ার মাকে বলে, যদি খেয়া রাজি থাকে তবে আমি ওকে পৌঁছে দিয়ে আসতে পারবো। খেয়ার মা খেয়া দিদিকে তাকাতেই খেয়ার চোখের ইশারা ওর মাকে বোঝাতে চাইছে সে যাবে না ফায়েজের সাথে, কিন্তু কে শোনে কার কথা। খেয়ার মা মেয়েকে এক প্রকার জোর করে বলে, তুই চলে যা ফায়েজের সাথে, তোর দাদের বাড়িতে একা, তুই ভুলে গেছিস? তাছাড়া তুই এখানে থাকলে লোকজন বিভিন্ন রকমের প্রশ্ন করবে, তাই তুই যদি সব লোকের উত্তর দিতে পারিস তবে থাক। কি আর করার, উপায়ন্তর না পেয়ে অগাত্যা খেয়াকে রাজি হতে হলো ফায়েজের সঙ্গে যাওয়ার জন্য। এদিকে ফায়েজ জব্বারকে এবং তার দুই দেহরক্ষীকে বিদায় করে দিয়েছে। অবশেষে খেয়া আর ফায়েজ খেয়ার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে একসাথে বের হয়ে গেল ক্লাব থেকে। পার্কিংয়ে এসে গিয়ে কারের এক পাশের ডোর খুলে দিয়ে খেয়াকে ইশারা করলো ফায়েজ। খেয়া উঠে বসতে ফায়েজ ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে কার স্টার্ট দিল।
বেশ কিছু দূর আসার পর ফায়েজ আর চোখে তাকিয়ে দেখলো খেয়া উইন্ডো দিয়ে রাতের শহরের দিকে তাকিয়ে আছে। ফায়েজ কিছুটা হলো আজ খেয়ার প্রতি অনেকটাই ঋণী। এমন সময় খেয়ার কিছু কথায় ফায়েজ বাধ্য হলো কার মাঝপথে থামিয়ে দিতে। ফায়েজকে আচমকা গাড়ি বন্ধ করতে দেখে খেয়া চটে গেল। মাঝপথে গাড়ি বন্ধ করছেন কেন নায়ক সাহেব? আপনি কী সব বলছেন খেয়া? আমি তো ভালো কথা বললাম। ঠিকই তো, আজ আংটি পরিয়েছেন বলে হুটহাট আমার মোবাইলে কল দেবেন না, কারণ আমি পড়াশোনায় ভীষণ ব্যস্ত সময় পার করি। নায়কদের সাথে আমার কথা বলার সময় নেই। আপনি গিয়ে আপনার ওই নায়িকাদের সাথে ঢলাঢলি করবেন। আমি একবারও আপনার জীবনে কী করেছেন তা নিয়ে টু শব্দ করব না। আচ্ছা খেয়া, নায়করা কি সত্যি অনেক খারাপ হয়? ফায়েজের কাছ থেকে এমন প্রশ্ন শুনে খেয়া হাসি মুখ করে বলে ওঠে, আপনার থেকে ভালো এই প্রশ্নের উত্তর কে জানে? আপনি বলুন, নায়করা কি ভালো? তারা ঠিক কখন সত্য বলে কখন মিথ্যা বলে তা ধরা এবং বোঝা অনেক কঠিন। তাদের রিয়েল লাইফের অভিনয় রিয়েল লাইফের ক্যাচ করা অনেক কঠিন ব্যাপার। আমরা সাধারণ মানুষ চাইলেও নিজের ভালোবাসার মানুষের কাছে নিজেদের ভালো লাগা খুব ভালো করে প্রকাশ করতে পারি না, বলতে পারি না তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। অথচ আপনারা নায়ক নায়িকারা এক ঝটকায় কারো কোমর জড়িয়ে খুব অশালীন ভঙ্গিতে দাঁড়িয়ে খুব সহজে ভালোবাসার কথা জাহির করতে পারেন। কণ্ঠস্বর একটিবারের জন্য কেঁপেও ওঠে না, কত সাবলীল সে ব্যক্ত। সেদিন আপনি সত্যিকারের কাউকে ভালোবাসবেন, ঠিক সেদিন আপনি বুঝতে পারবেন কাউকে হুট করে ভালোবাসা গেলেও কথাটি বলা যায় না, কারণ এই অনুভূতিটা গড গিফট, অনেক দামি অনুভূতি যা চাইলেও হুট করে কারোর প্রতি জন্মায় না আর যে কাউকে বলা যায় না। ফায়েজ এত সময় ধরে খেয়ার সব কথা শোনার পর বলে, এখন মনে হচ্ছে আমার মান সম্মান কেরিয়ার ধ্বংস হয়ে গেলে বরং ভালো হতো। বরং আপনার এই কাটা কাটা কথা থেকে তো মুক্তি পেতাম। আপনি তো সবাইকে এক পালে মাপতে গিয়ে আমাকে বারবার আপনার কথায় সুয়ের আঘাতে ক্ষতবিক্ষত করে দিচ্ছেন। খেয়ে অবাক হয়ে তাকিয়ে রইল ফায়েজের দিকে। ফায়েজ আর কোনো দিকে না তাকিয়ে কার স্টার্ট দিল। ফায়েজের অন্তর্দেহ থেকে শুধু একটি বাক্য প্রতিধ্বনি হচ্ছে, আপনার সাথে আমার দেখা না হলে বরং ভালো হতো খেয়া। রিডিং টেবিলের সম্মুখে চেয়ারে বসে আছে খেয়া। সামনের একটি বই খোলা থাকলেও সেই বইয়ের দিকে নজর নেই খেয়ার। নজর বাম হাতের অনামিকা আঙ্গুলে জলজল করা আংটির দিকে। নীল আর সাদা পাথরের সমন্বয়ে গঠিত খেয়ার আঙ্গুলে পরিহিত হীরার আংটি। একটি নীল পাথরকে ঘিরে আছে তিনটি সাদা ত্রিভুজাকার পাথর। খেয়ার কেন যেন এই আংটির দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে। হীরার আংটি বলে নয়, কারণ তার বাবা তাকে হীরা সোনা রূপা সব কিছু দিয়েছে, কিন্তু নায়ক সাহেবের দেওয়া এই আংটিটায় নিশ্চয়ই কিছু আছে। নয়তো খেয়ার চোখে এই আংটিকে দেখে মনে হচ্ছে সে অনেক রিসার্চ করার পর প্রাচীনকালে এই দুর্লভ আংটিটি পেয়েছে, আর তাই এই আংটির দিকে ঘণ্টাখানিক তাকিয়ে থাকার পরও ক্লান্তি আসছে না চোখে। পরক্ষণে খেয়া নিজেকে ধমক দিয়ে বলে, খেয়া, সে তোকে একটি আংটি দিয়েছে তাই বলে এভাবে সেই আংটির দিকে তাকিয়ে থাকবি? নায়ক ফায়েজ এমন কত শত গিফট নায়িকাদের বার্থডে দিতে দেয়, তুই দেখছি সেই নায়িকাদের মতো নায়ক ফায়েজের দেওয়া জিনিস দেখা হাবলার মতো তাকিয়ে আছিস। ফায়েজ খেয়াকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেছে প্রায় 2 ঘন্টা হবে। সেই কথোপকথনের পর খেয়ার সাথে আর কোনো কথা বলেনি ফায়েজ। খেয়া গাড়ি থেকে নামার পর একটিবার ফায়েজের দিকে তাকিয়েছিল, কিন্তু ফায়েজ খেয়াকে একটিবার বিদায় জানালো না, এমনকি চোখ তুলেও তাকায়নি। চলে গিয়েছিল তার কালো গাড়ি নিয়ে। খেয়ার ঘরের দরজা কেউ নক করছে, তাতে খেয়ার মুগ্ধতা ভঙ্গ হলো। বই বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে দরজা খুলে দিল। খেয়ার বাবা এসেছে, তার মানে সবাই ক্লাব থেকে বাড়িতে ফিরে এসেছে। খেয়া তার বাবাকে বলে, কিছু বলবে বাবা? না, এমনিতেই এলাম তোকে দেখতে। ফায়েজ তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আমাকে কল করে জানিয়েছে তোকে বাড়িতে পৌঁছে দিয়েছে। ছেলেটাকে এজন্যে আমার খুব ভালো লাগে, সে তার প্রত্যেকটি কাজে খুবই অনেস্ট। আমি আসি তবে, কাল সকালে দেখা হচ্ছে, ঘুমিয়ে পড় গিয়ে। খেয়া তার বাবার কথায় কোনো প্রতি উত্তর না দিয়ে চুপ করে আছে। খেয়া বাবা চলে যাবার জন্য পা বাড়াতে গিয়েও খেয়ার কাছে ফিরে এসে বললেন, খেয়া, আমি খুবই দুঃখিত। আমার লাইফে কখনো আমি কাউকে কিছু না যেয়ে সিদ্ধান্ত নেইনি, কিন্তু আজ যখন আমার মেয়ের জীবনে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমি কাউকে না জানিয়ে চরম ভুল সিদ্ধান্ত নিয়েছি। আজ এই ভুল সিদ্ধান্তের মাসুল তুই মাথা পেতে নিয়েছিস। খেয়া তার বাবার হাত শক্ত করে ধরে বলল, বাবা, আমি খুব ব্যক্তিগত কারণে নায়ক নায়িকাদের পছন্দ করি না। হয়তো আমার ভাবনায় তারা খারাপ, কিন্তু এমন তো হতে পারে তারা খুবই ভালো। আর রইল ফায়েজের কথা, সে খুবই ধৈর্যশীল একজন মানুষ। খেয়া শেষের কথা শুনে অনেকটাই অবাক হলেন খেয়ার বাবা, তাই খেয়াকে জিজ্ঞেস করেন, তুই কীভাবে জেনেছিস ফায়েজ ধৈর্যশীল? খেয়া তার বাবার হাত ছেড়ে দিয়ে আমতা আমতা করে বলে, সেটা বলা যাবে না। সে যদি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয় তবে আমি তাকে আমার মাথায় করে রাখবো, আর যদি না হয় দেখা যাক। বাবা, আপনি এখন ঘরে যান, রাত অনেক হয়েছে, আমিও ঘুমাবো, সকালে ভার্সিটি যেতে হবে। কিন্তু আগামীকাল ফায়েজের পরিবার আসবে বিয়ের তারিখ ফিক্সড করতে, তুই থাকবি না? ব্যাপারটা কেমন দেখাবে?
তাদের আমাকে বউ হিসেবে দরকার, বিয়ের অনুষ্ঠানে পেলেই হলো। এত ঘটা করে তাদের সামনে বারবার যেতে পারবো না। এইসবের মাঝে আমি নেই, আপনি সামলে নেবেন আমি জানি। খেয়ে তার বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দরজা লাগিয়ে খাটে এসে শুয়ে পড়ল। কিছু একটা মনে পড়তে আবারও শোয়া থেকে উঠে গিয়ে টেবিলের ওপর থেকে মোবাইল হাতে নিয়ে রুমের লাইট অফ করে খাটে এসে শুয়ে চোখ বুজে ফেলল। পরদিন সকালে ঘুম থেকে উঠে কাউকে না জানিয়ে চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে যায় খেয়া। রিক্সা ডেকে তাদের চেপে রওনা হয় ভার্সিটির উদ্দেশ্যে। যদি তার মা আর দাদি চোখে পড়তো তবে আজ কোনোভাবে খেয়া ভার্সিটিতে যেতে পারতো না, আর খেয়াও চায় না আজ কোনোভাবে ফায়েজের চোখের সামনে যেতে। খেয়া ক্যাম্পাসে গিয়ে দেখে আজ কেউ আসেনি। মোবাইল বের করে রিমির কাছে কল করতে রিমি জানায় নিধি আর সে রওশানদের বাড়িতে আছে। খেয়া যদি সময় থাকে তবে সেও যেন রওশানদের এখানে চলে আসে। খেয়ে কল কেটে সময় দেখে নিল, সকাল 9টা বাজে। কিছু না খেয়ে চলে এসেছে, এখন পেটের ভিতর জানা দিচ্ছে খেয়া তোর খাবারের প্রয়োজন। খেয়া পর মুহূর্তে ভাবলো এখন যেহেতু রওশনদের বাসা যাবে সেখান থেকে না হয় সকল বন্ধুরা মিলে কাছের কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেবে। আগে রওশনদের বাসা যাই, এরপর বাকি সব কিছু। কিছু দূর এগিয়ে এসে রিক্সা অপেক্ষা করতে লাগলো। একটি রিক্সাকে দেখে ডাক দিল। এগিয়ে গিয়ে তাতে চড়ে বসলো খেয়া। উদ্দেশ্য রওশনের বাড়িতে। খেয়া রওশনের রুমের চেয়ারে বসে আছে, মাথায় হাত দিয়ে। খেয়ার ডান কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রিমি আর নিধি রওশনের পাশে বসে আছে। রিমি আর নিধি তাদের বন্ধুদের সামলাতে ব্যস্ত। খেয়া রওশনের বাসায় এসেছে বেশ কিছুক্ষণ হবে। এখানে আসার পর খেয়ার খটকা লাগে, কারণ রওশনের বাসায় ওর বাবা মা বোন কেউই নেই। দরজায় কলিং বেল বাজালে রিমি এসে দরজা খুলে দিলে খেয়া ভেতরে আসে। আর আসার পর দেখে এই অবস্থা। রিমিকে জিজ্ঞেস করলে রিমি জানে ওনারা গ্রামের বাড়িতে গিয়েছে। খেয়া আর কথা না বাড়িয়ে রিমির সাথে চলে গেল রওশনের রুমে। রওশনের রুমের দরজার সামনে আসতে খেয়া দেখলো রওশন আর নিধি কি নিয়ে আলাপ করছে। নিধি রওশনকে মানতে চাইছে, কিন্তু রওশন মানতে চাইছে না। খেয়াকে দেখতে পেয়ে নিধি আর রওশন তাদের কথা বন্ধ করে দিল। রিমি গিয়ে বসলো নিধির পাশে, আর খেয়া গিয়ে বসলো জানালার পাশে রাখা চেয়ারে। কিরে, আজ তারা কেউ ক্যাম্পাসে যাসনি কেন? নাকি ট্যুরে প্ল্যান করছিস? খেয়ার প্রশ্নে নিধি, রিমি আর রওশন কেউই উত্তর দেয়নি। খেয়ার প্রশ্নে নিধি আর রিমি ইশারায় রওশনকে দেখালো। খেয়া রওশনের দিকে তাকিয়ে দেখলো রওশন মাথা নিচু করে বসে আছে। তাছাড়া আজ এখানে আসার পর থেকে একটিবারের জন্য তার দিকে তাকিয়ে কথা বলেনি। রওশন, তুই বলবি কিছু হয়েছে? দেখ, সকালে আমি না খেয়ে ক্যাম্পাসে গিয়েছি। তোদের না পেয়ে রিমিকে কল দিয়ে জানতে পারি ওরা দুজন তোর বাসায়, তাই আমিও চলে এসেছি। কি হয়েছে আমাকে বল। খেয়া কিছুটা বিরক্ত নিয়ে কথাগুলো বলে। রওশন খেয়ার কথায় একবার চোখ তুলে তাকালো। খেয়া রওশনের চোখের দিকে তাকিয়ে আঁতকে উঠল। রওশনের দু চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে রওশন কেঁদেছে, নয়তো চোখ উঠেছে। নিধি, রিমি, তোরা একটু রুমের বাইরে যাবি? আমি খেয়ার সাথে একাকে কিছু কথা বলতে চাই। নিধি রিমি চলে গেল, আর খেয়া অবাক হয়ে তাকিয়ে আছে রওশনের দিকে। কারণ তাদের চার বন্ধু যখন একসাথে থাকে তারা কখনই কারো কাছ থেকে কোনো কথা আড়াল করে না। যে যাই বলুক, চারজনে একত্রে থাকবে। রওশন তার পকেট থেকে সিগারেট বের করে লাইটার দিয়ে আগুন জ্বালাতেই খেয়া কেসে উঠল, কারণ সিগারেটের গন্ধ খেয়ার পছন্দ নয়। খেয়া রওশনের আচরণে অবাক হচ্ছে, কারণ রওশন জানে খেয়ার অপছন্দের বস্তুর মাঝে সিগারেট একটি। রওশন, তুই কিছু বলবি নাকি আমি চলে যাব? তাছাড়া কি এমন কথা নিধি আর রিমির সামনে বলা যায় না? খেয়া, তুই কীভাবে পারলি আমায় না হয়ে অন্য কারো হতে? তোকে আমি ভালোবাসি, সেখানে ফায়েজের সাথে তোর এঙ্গেজমেন্ট, বিয়ে, আমি এগুলো নিজের চোখের সামনে দেখতে পারবো না। প্লিজ খেয়া, তুই বিয়েটা ভেঙে দে। রওশন এগিয়ে এসে খেয়ার পায়ের কাছে বসে খেয়ার হাত ধরে মিনতি করে কথাগুলো বলতে থাকে। খেয়া অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল রওশনের দিকে। আজ হুট করে রওশন কেন এইসব বলছে? আগে তো কখনো এই কথা বলেনি। খেয়া নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে রওশনকে বলে, আজই কেন এই কথা বলছিস? কই, আগে তো কখনো এই কথা বলিসনি। আমি জানতাম না যে তোর এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হবে। আমি ভেবেছি আমাদের পড়াশোনা শেষ হলে তোকে আমার ভালো লাগার কথা জানাবো, কিন্তু গতকাল রাতে তোর জন্মদিনের পার্টিতে আঙ্কেলের সিদ্ধান্ত শুনে আমার পুরো দুনিয়া কেঁপে উঠেছে। খেয়া, তুই প্লিজ এভাবে আমাকে মারিস না খেয়া, আমি মরে যাব। তোর ওই লম্বা চুলে শুধু আমার হাতের স্পর্শ থাকবে, আর কারো না। তুই শুনতে পারছিস খেয়া আমি কি বলছি? রওশনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল খেয়া। রওশন ভেজা চোখে খেয়ার দিকে তাকালো। খেয়া খুব জোরে রিমি আর নিধিকে ডাক দিল। ওরা দুজনে চলে এলেই খেয়া রওশনকে বলে, আমি তোকে সবসময় বন্ধু ভেবে ভালোবেসেছি। আমি যদি ঘূর্ণা করেও তোর মনের খবর টের পেতাম, তবে আমি তোর সাথে আমার বন্ধুত্ব সৃষ্টি করতাম না। আমি শুধুই আমার বাবা মায়ের বাধ্যগত মেয়ে। ওনাদের সিদ্ধান্ত মানে আমার সিদ্ধান্ত। আর বাকি রইল ফায়াজের কথা। সে গতকালের পর থেকে আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। তাকে চাইলেও আমি উপেক্ষা করতে পারবো না।
খেয়া তার কাঁধ থেকে রিমির হাত সরিয়ে উঠে দাঁড়ালো। ঘর ছেড়ে চলে যাবার আগে বলে, আমার বিয়েতে তুই আসবি না রওশান। আমার বাবা দাওয়াত দিলেও তুই আসবি না। তুই যদি আসিস তবে আমি বিয়ে করতে পারবো না। খেয়া রওশনের ফ্ল্যাট থেকে বের হয়ে চলে গেল। এদিকে কারো হৃদয় ভাঙা আর্তনাদে দেয়াল কেঁপে উঠেছে।